প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞানের ব্যতিচার নিয়ে আলোচনা করব। প্রথমে ব্যতিচার। ব্যতিচার কি? সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের, আমি আবার বলছি, সুসংগত উৎস হতে নিঃসৃত একই বিস্তার ও একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনে কখনো আলোক উজ্জ্বল বিন্দু, কখনো অন্ধকার বিন্দু সৃষ্টি হয়, একে আলোর ব্যতিচার বলে। অর্থাৎ আলোর ব্যতিচার ঘটাতে হলে আমাদেরকে যে তরঙ্গ দুটির উপরিপাতন ঘটবে তার উৎস অবশ্যই সুসংগত হতে হবে, এবং এই সুসংগত উৎস থেকে নিঃসৃত একই বিস্তার ও একই তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ দুটির উপরিপাতনে কখনো আলোক উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে এবং অথবা কখনো অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। এইটি পর্যায়ক্রমিকভাবে ঘটবে। এই ঘটনাটাকে আমরা বলবো আলোর ব্যতিচার। ব্যতিচার হতে হলে সত্য, তাহলে কি হলো? ব্যতিচারের শর্ত। ব্যতিচার হতে হলে উৎস দুটি সুসংগত হতে হবে, 1 নম্বর শর্ত। উৎসদ্বয় কাছাকাছি হতে হবে এবং উৎসদ্বয়ের অর্থাৎ স্লিট দুটির, আমরা ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা করানোর জন্য উৎস হিসাবে দুটি স্লিট ব্যবহার করি। স্লিট দুটির ব্যাস আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রমের হতে হবে। তাহলে আমরা কি বলছি? ব্যতিচারের শর্ত হচ্ছে, প্রথম, উৎসদ্বয় সুসংগত হতে হবে। আমরা এরই মধ্যে এই সুসংগত উৎস কি আমরা সেটি আলোচনা করেছি। উৎসদ্বয় সুসংগত হতে হবে, উৎসদ্বয় কাছাকাছি হতে হবে, অর্থাৎ অনেক দূরবর্তী দুটি উৎস দিয়ে আমরা ব্যতিচার ঘটাতে সক্ষম হব না। তারপর হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে উৎসদ্বয়ের ব্যাস বা প্রস্থ, অর্থাৎ যে উৎস থেকে আলোক তরঙ্গ নিঃসৃত হবে সেই উৎসদ্বয়ের ব্যাস অবশ্যই আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রমের হতে হবে। অর্থাৎ অনেক প্রশস্ত উৎস ব্যবহার করে আমরা ব্যতিচার ঘটাতে পারবো না, দৈর্ঘ্যের ক্রমের হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যতিচার সম্পর্কে এই পর্যন্ত জানলাম। ব্যতিচার কি বলছি? সুসংগত উৎস থেকে নিঃসৃত একই বিস্তারে একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনে কখনো আলোক উজ্জ্বল বিন্দু, কখনো অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। এই পর্যায়ক্রমিক আলোক উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দুর সৃষ্টির এই ঘটনাটাকে আমরা বলি ব্যতিচার। ব্যতিচার ঘটাতে হলে আমাদের কয়েকটি শর্ত মানতে হবে। সেটা হচ্ছে, উৎসদ্বয় সুসংগত হতে হবে, উৎসদ্বয় কাছাকাছি অবস্থিত হতে হবে, আর উৎসদ্বয়ের ব্যাস আলোক তরঙ্গদৈর্ঘ্যের ক্রমের হতে হবে। ব্যতিচার, আলোর ব্যতিচার ঘটাবো আমরা ব্যতিচারের প্রকারভেদ। ব্যতিচার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার কখন হবে? আমরা ব্যতিচারের ডেফিনিশন দেওয়ার সময় যেভাবে বলেছি সে একইভাবে এসে আমরা কীভাবে বলবো আমি বলছি। সুসংগত উৎস থেকে নিঃসৃত একই বিস্তার ও একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ সমদশায় উপরিপাতিত হলে, কখন? আমাদের কিওয়ার্ডটা একটু মনে রাখতে হবে। যখন তরঙ্গদ্বয় সমদশায় উপরিপাতিত হয়। সমদশায় উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, তীব্রতা সর্বোচ্চ হয়, আলোক উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়। আমরা আবার বলছি, সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গ সমদশায় উপরিপাতিত হলে, সুসংগত উৎস হতে নিঃসৃত একই বিস্তার ও একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ সমদশায় উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়,
আমি কিওয়ার্ডগুলো একটু বলছি। বিস্তার সর্বোচ্চ হয়, তীব্রতা, আলোর তীব্রতা সর্বোচ্চ হয়, আলোকোজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, আলোকোজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, বিন্দুর আলোকোজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, বিন্দুর সৃষ্টি হয়। এই ঘটনাকে আমরা বলি গঠনমূলক ব্যতিচার। তাহলে কথাটা আবার বলছি, গঠনমূলক ব্যতিচার কাকে বলে? সুসংগত উৎস থেকে নিঃসৃত একই তরঙ্গদৈর্ঘ্যের ও একই বিস্তারের দুটি আলোক তরঙ্গ সমদশায় উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, তীব্রতা সর্বোচ্চ হয়, আলোকোজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, একে গঠনমূলক ব্যতিচার বলে। তাহলে গঠনমূলক ব্যতিচার কাকে বলে আমরা পেয়েছি। এখন গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? গঠনমূলক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচারের শর্ত। আমরা এখন গঠনমূলক ব্যতিচারের শর্ত, শর্ত কি হবে? আমরা আগে ব্যতিচার ঘটানোর জন্য আমরা 3টি শর্তের কথা বলেছিলাম। সেই শর্তগুলো কিন্তু যে কোনো ব্যতিচারের জন্য প্রয়োজন। এখন গঠনমূলক ব্যতিচার হওয়ার জন্য আমাদের নতুন করে যে শর্তগুলোর কথা বলবো সেটা হচ্ছে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য হতে হবে n ল্যামডা বা 2n λ/2, অর্থাৎ λ/2 এর জোড় গুণিতক, 2 এর জোড় গুণিতক, 1 নম্বর শর্ত। আগের শর্তগুলো থাকবে, এটা কমন ব্যতিচারে। এখন গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা যে শর্ত প্রয়োগ করব সেটা হচ্ছে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক, অর্থাৎ 2n × λ/2 বা ল্যামডা এর পূর্ণ সংখ্যক গুণিতক, যে কোনো একটা বলা যায়। দ্বিতীয়ত হচ্ছে দশা পার্থক্য, তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য 2n phi বা phi এর জোড় গুণিতক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো পেয়েছি। এখানে কি আমাদের আগে যে ব্যতিচারের শর্তগুলো, যে উৎসদ্বয় কাছাকাছি হতে হবে বা উৎসদ্বয়ে সুসংগত হতে হবে এবং উৎসদ্বয়ের ব্যাদ আলোর তরঙ্গদৈর্ঘ্যের কমের হতে হবে, সেই শর্তগুলো ব্যতিচারের জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে গঠনমূলক ব্যতিচার কখন হবে সেটি পেলাম। এখন আসছি ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে। ধ্বংসাত্মক ব্যতিচার আমরা একইভাবে ডেফিনিশনটা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে ধ্বংসাত্মক ব্যতিচার কি। সুসংগত উৎস থেকে নিঃসৃত একই বিস্তার ও একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ বিপরীত দশায় উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয়, আলোর তীব্রতা শূন্য হয়, অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়, একে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। আমি আবার বলছি, সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি একই বিস্তার ও একই তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ বিপরীত দশায় উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয়, তীব্রতা শূন্য হয়, অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়, একে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। তো এখানে আমাদের দুটি পার্থক্যটা একটু বুঝতে হবে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে সমদশায় উপরিপাতিত হয়েছে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বিপরীত দশায় উপরিপাতিত হয়। হ্যাঁ, সে বিষয়টা মনে রাখলে আমরা গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ডেফিনিশনের পার্থক্যটা আমরা করতে পারবো। এখন ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কী হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, ব্যতিচারের শর্ত এখানে পথ পার্থক্য, অর্থাৎ তরঙ্গ দুটি যে তরঙ্গ দুটি উপরিপাতিত হবে তাদের পথ পার্থক্য
টুয়াইজ এন প্লাস 1 λ/2 বা λ/2 এর বিজোড় গুণিতক হবে। তাহলে এখানেও আমরা একটু পার্থক্য করতে পারছি যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ছিল λ/2 এর জোড় গুণিতক, আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য, তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য হবে বিজোড় গুণিতক। আর দশা পার্থক্য হবে ফাইয়ের বিজোড় গুণিতক। তাহলে মনে রাখাটা আমাদের জন্য সহজ। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য টুয়াইজ এন প্লাস 1 λ/2 বা λ/2 এর বিজোড় গুণিতক। দশা পার্থক্য, আর দশা পার্থক্য হচ্ছে টুয়াইজ এন প্লাস 1 পাই, অর্থাৎ ফাইয়ের বিজোড় গুণিতক। কার? পাইয়ের বিজোড় গুণিতক, অর্থাৎ পাইয়ের বিজোড় গুণিতক। আমরা এই ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত পেয়ে গেলাম। এখন আমরা পথ পার্থক্য এবং দশা পার্থক্য সেই বিষয়টা একটু করে আমরা বুঝিয়ে দেব এই ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায়, সেটা একটু ভিজুয়ালাইজেশন করব। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা এখানে একটু কথা বলে রাখি। পথ পার্থক্য মানে হচ্ছে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তরঙ্গ দুটি যে দূরত্বগুলো অতিক্রম করে তার যে পথের পার্থক্য, তার যে পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। আর দশা পার্থক্য হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক আমরা জানি। দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই সমীকরণটা আমরা আগে পড়েছি। এই দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো ইয়াং এই ব্যতিচারের পরীক্ষা করেন। হাইগেন্সের যে নীতি, সেই নীতি প্রমাণ করার জন্য ইয়াং দ্বিচির পরীক্ষা করেন। দ্বিচির পরীক্ষার সাহায্যে তিনি ব্যতিচার পর্যবেক্ষণ করেন এবং যে তরঙ্গতত্ত্বের সত্যতা প্রমাণ করেন। এখন আমরা ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা দেখাবো। একটা আলোক উৎস নেওয়া হয়েছে, এটা আলোক উৎস এস। এখান থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হয়েছে। প্রথমে এই আলোকে একটা সরু চিরের মধ্য দিয়ে গমন করানো হলো, এটা মনে করলাম এস। সেখান থেকে সমান দূরত্বে অর্থাৎ এখান থেকে যত দূরত্ব, এখান থেকে তত দূরত্বে, সমান দূরত্বে দুটি স্থির চির তৈরি করা হলো। এই চির দিয়ে আলোক রশ্মি গেল। এই চির দুটিকে সুসংগত উৎস কীভাবে বলা হচ্ছে কেন? কারণ এরা একই দশা পার্থক্যের এবং একই তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসৃত করে। কিভাবে দশা পার্থক্য সমান হবার কারণ হচ্ছে কি, এখান থেকে এটির দূরত্ব যত, এখানের এটির দূরত্ব তত। তাই একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো এভাবে যাচ্ছিল, এইভাবে যাচ্ছে। তো এখানে যে দশা, এখানে একই দশা পার্থক্যের আলো চলে যাচ্ছে, কারণ এখান থেকে পথের দূরত্ব সমান। এখান থেকে আবার নতুন করে আলোক তরঙ্গ সৃষ্টি হলো। আমরা একটু সংক্ষেপে ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই যে বিন্দুগুলোতে তাদের মিলিত হচ্ছে, এখানে একটা পর্দা রাখলে সেই বিন্দুগুলোতে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার দূরত্ব দেখা যায়। এটা হচ্ছে সমান দূরত্ব অবস্থিত। এই বিন্দুটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। এটা পর্দা, এটা চির হতে পর্দার দূরত্ব, এটাকে ডি বলি। আর এস এবং এস ওয়ান এই দূরত্বটাকে আমরা বলি ডি, অর্থাৎ S1 সমান 2D সমান, এটাকে এ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।
মধ্যবর্তী দূরত্ব। আর এই পদ্মা থেকে পদ্মার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। এই পদ্মার উপর ও বিন্দুটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল ডোরা। অর্থাৎ এই পদ্মার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হবে। কিভাবে? এই যে বিন্দুতে সমদশায় মিলিত হচ্ছে এইসব বিন্দুগুলোতে, সেই সব বিন্দুগুলো এখানে কে উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে। আবার যেসব বিন্দুতে অন্ধকার যেসব বিন্দুতে বিপরীত দশায় মিলিত হবে সেসব বিন্দুগুলো অন্ধকার হবে। তাই এখানে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হবে। আর ইয়াং এই পরীক্ষার সাহায্যে আলোর ব্যতিচারের ঘটনাটা পর্যবেক্ষণ করেন। এই পরীক্ষার সাহায্যে, এটা ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষা নামে পরিচিত। আমরা এই পরীক্ষা থেকে যে ডোরার সৃষ্টি হবে, পদ্মায় যে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হবে, তার বিভিন্ন রাশিমালা আমরা এখন বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষায় তাহলে কিভাবে হলো, এই যে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের আলো আপতিত করে একটি স্লিটের মধ্যে দিয়ে গমন করিয়ে সেটিকে সমদূরত্বে স্থাপিত দুটি চিরের মধ্য দিয়ে আবার গমন করানো হলো, যেন আলোর উৎস থেকে নিঃসৃত আলোটা সুসংগত উৎস হিসাবে ধরা যায়। আর যদি সমদূরত্বে না হয় তাহলে একই দশা পার্থক্যের আলো নিশ্চিত হবে না। তো সেক্ষেত্রে আমাদের আলোর ব্যতিচার ঘটানো সম্ভব হবে না, কারণ ব্যতিচারের শর্ত হচ্ছে সুসংগত আলোক উৎস হতে হবে। সুসংগত আলোক উৎস কাকে বলে? যদি দুটি উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গ একই দশা পার্থক্যের হয়, একই তরঙ্গ দৈর্ঘ্যের ও একই দশা পার্থক্যের হয়, তখন উৎস দ্বয়কে সুসংগত উৎস বলা হয়। আর দুটি আলাদা সুসংগত উৎস তৈরি করা যায় না। সেই জন্য একই উৎস থেকে আমরা সমদূরত্বে দুটি চির স্থাপন করে আমরা সুসংগত উৎস তৈরি করা হয়েছে, এবং সেখান থেকে আবার নতুন আলোক তরঙ্গ নিঃসৃত হচ্ছে। সেই আলোক তরঙ্গগুলো তাদের মধ্যে উপরি পা দিত হয়ে পর্যায়ক্রমে এখানে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা সৃষ্টি হচ্ছে। এটা কেন্দ্রীয় উজ্জ্বল, পরবর্তী থেকে অন্ধকার, উজ্জ্বল, এটা অন্ধকার, এটা উজ্জ্বল, অন্ধকার, এভাবে অর্থাৎ পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হচ্ছে। এইটাই পদ্মায় কেন্দ্রীয় পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হচ্ছে। আর এখানে একটি কথা হচ্ছে, প্রত্যেক ডোরার প্রস্থ সমান থাকে এবং ডোরার ব্যবধানগুলো সমান থাকে। আমরা এখন পরবর্তী